সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেলের বিশেষ আয়োজন এন্ডো মার্চ 2026 আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে আছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। আমি ডাক্তার শারমিন আব্বাসী আপনাদের সঙ্গে আছি এবং আজকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে অধ্যাপক ফিরোজা বেগম, সম্মানিত সভাপতি অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন অধ্যাপক মুসাররত সুলতানা, বিভাগীয় প্রধান প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং ভাইস প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ। অনেকেই জানতে চেয়েছেন যে এটি তো ডায়াগনোসিস হয়ে গেল কোনো না কোনোভাবে, তারপরে আসলে এর চিকিৎসাটি কখন শুরু হবে? এটার চিকিৎসা, মেইন চিকিৎসা কিন্তু আসলে মেডিকেল ম্যানেজমেন্ট। তো মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু এটার সিমটমসটা হচ্ছে পেইন, সেই পেইনটা পেলভিক পেইন হতে পারে, সেই পেইনটা অন্যভাবে আসতে পারে, যেমন মাসিকের সময় হতে পারে, মাসিকের বাইরে হতে পারে, তারপরে সহবাসের সময় ব্যথা হয়, অনেক সময় পায়খানার সময় ব্যথা হয়। এই ধরনের মানে পেইনটা এত বেশি হয় যে পেশেন্টের লাইফটাকে সে একদম ক্রিপলড করে দেয়। কাজেই পেইনটা যত বেশি হবে, মানুষ যখন সহ্য করতে পারে না, বিভিন্ন ধরনের পেইন কিলার নেয়। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা পেইন কিলার আমরা এখানে বলি যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেহেতু এই ওষুধটা ইনফ্লামেশন করে এবং ইনফ্লামেশনের জন্যই কিন্তু আসলে পেইনটা হয়। কাজেই মেইন ওষুধ হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। দীর্ঘ সময়ের এটি একটি যাত্রা, সেখানে আসলে পেইন কিলার নিয়ে অনেকের মধ্যে ভয় আছেন যে ব্যথানাশক ওষুধ কি লম্বা সময় খাওয়া যাবে কিনা, কিংবা কতদিন নেওয়া যাবে, এই বিষয়ে কি কোনো নির্দেশনা আছে? ব্যথানাশক তো আসলে লং টার্ম কিন্তু ব্যথানাশকটা খাওয়া উচিত না, এটা কিডনির উপরে এফেক্ট করে, এটা আসলে কিডনিকে ড্যামেজ করে দেয়। কাজেই আমরা টেম্পোরারি কিছুদিন হয়তো পেইন কিলার আমরা দেই, যে অল্প বয়সী মেয়েদের যার পিরিয়ড কেবল শুরু হলো, সেই মেয়েটার একটা পেইন হয়, সেখানে আমরা হয়তো বলি যে পেইনটা যদি টলারেন্সের মধ্যে না থাকে, অনেক সময় তখন আমরা বলি যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাও। আসলে এন্ডোমেট্রিওসিসের পেইন কিন্তু প্যারাসিটামলে যাওয়ার কথা না, সেখানে আমরা আরেকটু বেশি স্ট্রং পেইন কিলার, যেটা আইবুপ্রোফেন গ্রুপের ড্রাগস, অ্যান্টি ইনফ্লামেটরি, যেগুলো ইনফ্লাম বা এই টাইপের ড্রাগসগুলো আমরা বলি। তো এই ড্রাগসগুলো কিন্তু আসলে লং টার্মের জন্য ইউজ করা ঠিক না। আমরা বুঝতে পেরেছি ম্যাডাম। আমরা একটু অধ্যাপক মুসাররত সুলতানা আপনার কাছে আসতে চাই যে ওষুধের মাধ্যমে আসলে এটাকে হোল্ড করার কোনো উপায় আছে কিনা, কারণ আমি যতটুকু জানি যে হল্ট এন্ডোমেট্রিওসিস এটা পুরো পৃথিবী জুড়েই একটি প্রচারণা রয়েছে, সেখানে হরমোন শুরু করলে কি এই প্রোগ্রেসিভ ডিজিজটাকে কিছুটা বন্ধ রাখার প্রক্রিয়া আছে কিনা? এন্ডোমেট্রিওসিস একটা, ম্যাডাম যেটা বলেছেন, যে এটা একটা ক্রনিক ডিজিজ এবং ক্রনিক পেইন, ব্যথাটাই এত বেশি প্রকট যে রুগীরা আসলে এটাতে খুবই ডিস্ট্রেস থাকে সবসময়। তো সবাই তো সবসময় যে অপারেশনে যেতে চায় তা না, অপারেশনের কিছু ইন্ডিকেশন আছে যে কখন আমরা অপারেশন করব। তাছাড়া বেশিরভাগ রুগীদেরকেই কিন্তু আমরা আসলে ওষুধের মাধ্যমেই চিকিৎসা করে থাকি এবং বয়স নির্ভর করে। এটা হচ্ছে যদি অল্প বয়স থাকে, তারপরে যদি সিস্ট তেমন বড় না থাকে, এখানে এক ধরনের সিস্ট হয়ে থাকে যেটাকে লেম্যানস টার্মে চকলেট সিস্ট বলা হয় এন্ডোমেট্রিওসিসে। তো এই সিস্ট যদি খুব বেশি বড় না থাকে, ছোট ধরনের সিস্ট থাকে, ব্যথা উপশমের জন্য যেসব ড্রাগ বলা হলো, যে এটা যেহেতু ইনফ্ল্যামেটরি প্রসেস, এই ওষুধগুলো দিয়ে ভালো চিকিৎসা করা যায়। তাছাড়া হরমোন, এখন অনেক ধরনের হরমোন আছে আমাদের হাতে, সেই হরমোনগুলো ইউজ করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এদেরকে দমিয়ে রাখতে পারি, হল্ট যেটা হল্ট করে রাখতে পারি। এবং সারা পৃথিবীতে এখন এই হল্ট টেকনিক, কেন এটা যে অপারেশন করলে একেবারে কিউরেবল তা না, পুরোপুরি ভালো হবে না। যাদেরকে আপনি হল্ট করলেন তাদেরকে কি রেগুলার ফলো আপে আসতে হবে? অবশ্যই, কেন ফলো আপ খুব ইম্পর্টেন্ট। এগুলা তো হরমোন জাতীয় ওষুধ যেহেতু ইউজ করা হচ্ছে, কি এদেরকে আমরা 3 মাস 6 মাস অন্তর অন্তর কিন্তু অবশ্যই ফলো আপে আসতে হবে। এবং ফলো আপ না করলে এটা প্রোগ্রেসটাও বোঝা যাবে না। অনেকের ক্ষেত্রে কিন্তু সবসময় যে হরমোনে কাজ করে তাও না। এটির চিকিৎসার যে ওষুধগুলো, এগুলো বাংলাদেশে সহজলভ্য কিনা, আমরা কি সহজেই পাবো কিনা, ওভার দ্য কাউন্টার এটা আসলে পাওয়া যায় কিনা, এবং যারা কিশোরী রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়ার ব্যাপারে একটু পরিবারগুলো চিন্তা করেন যে এই ধরনের ওষুধটা তাকে কেন দেওয়া হলো, কতদিন খাবে, এবং এক ধরনের লজ্জাও কিন্তু কাজ করে। সেই জায়গাগুলোকে একটু সহজ করে আমরা কিভাবে দিয়ে দিতে পারি তাদেরকে? ওভার দ্য কাউন্টার ড্রাগস নেওয়া উচিত না। তবে ড্রাগসের মধ্যে যেটা আমরা বললাম যে মেডিকেল ম্যানেজমেন্টের জন্য ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল একটা, এখন ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কিন্তু বিভিন্ন ইউজ আছে। এটা যেমন আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করি, তেমন এই যে বললাম যে একটা অসুখের জন্য আমরা ব্যবহার করি। যেমন অনেক রোগীর সাইকেলটা, মাসিকটা ইরেগুলার হলে সেখানেও কিন্তু আমরা ব্যবহার করি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ডাক্তারের রোগীর কাছে কথা শোনা
এবং তাকে প্রপারলি, বিশেষ করে যে অ্যাডোলেসেন্ট মেয়েদের কথা বললে তুমি, তাদেরকে প্রপার কাউন্সিলিংটা বেশি ইম্পর্টেন্ট। আমি যদি কাউন্সিলিং করি যে এই ওষুধটার এই ইউজ আছে এবং আমি এই মেয়েটাকে দিচ্ছি এই কারণে, তাহলে কিন্তু তাদের মধ্যে ওই ভয়টা বা ভীতিটা তাদের মধ্যে কাজ করবে না। আর যেটা যখন আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য দিই, যেমন আমরা দিই সাইক্লিক্যালি, প্রত্যেক মাসে সে খাবে, উইথড্র করবে, ব্লিডিং হবে, এটাই হলো জন্ম নিয়ন্ত্রণের জন্য দেওয়া। বা মানসিক যখন আমরা বন্ধ রাখতে চাই, যাদের হেভি ব্লিডিং হয় বা যাদের ইরেগুলার সাইকেল হয়, তাদের বেলায় ওই রকম আমরা উইথড্রল ব্লিডিং করাই। কিন্তু এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস তাকে খেতে হবে। মাসিকটি বন্ধ থাকবে তার? হ্যাঁ, মাসিকটা বন্ধ রাখা, যেহেতু এই ডিজিজটা হচ্ছে এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, কাজেই আমি যদি মাসিকটা বন্ধ রাখি, একটা থিওরি আছে যে এটা বলি আমরা মাসিকটা রক্তটা ভিতরে গিয়ে ওখানে সিস্টের মতো তৈরি করে, কাজে আমি যদি মাসিকটা বন্ধ রাখতে পারি তাহলে এই যে রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন সেটা যেমন হবে না, অলরেডি যদি কিছু এন্ডোমেট্রিওটিক ডিপোজিটস ভিতরে আছে সেটাও কিন্তু ফার্দার গ্রো করবে না। আমাদের উদ্দেশ্য কিন্তু সেইটাই, যে মাসিকটা বন্ধ রাখলেই অসুখটা ওইখানে হল্ট, যেটা তুমি বললা যে কিছুটা হল্ট। আমি এই সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই ম্যাডাম, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে আল্ট্রাসাউন্ডে কোনো সিস পাওয়া যাচ্ছে না, বা যারা ভেরি ইয়াং মেয়ে, যাদের বয়স হয়তো 16-17, আমরা আসলে প্রথমেই তো আল্ট্রাসাউন্ড দিয়ে দেই না তাদেরকে। এই ক্ষেত্রে কি শুধু উপসর্গ দেখে এই চিকিৎসা দিতে হবে, নাকি কিছুটা সময় এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট, যে একটু অপেক্ষা কি হয় তারপরে আমরা চিকিৎসায় যাব? না, যখন একটা মেয়ের প্রথম মাসিক শুরু হয়, এটা এখন আমাদের বুঝতে হবে যে তার কোন টাইপের পেইন। ওইটা পেইনটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, যেটা মাসিকের সাথে হয়, ওটা কিন্তু খুব তীব্র হয় না, অল্প কিছু ব্যথা সব মানুষের মাসিকের শুরুতে হয়, আস্তে আস্তে মাসিকটা যখন ফ্লোটা যখন শেষ হয়ে যায় এই পেইনটা ভালো হয়ে যায়। কিন্তু এন্ডোমেট্রিওসিসের পেইনটা কিন্তু ইউজুয়ালি ওই যে মাসিকের শেষের দিকটায় বেশি হয়, প্রথমে যেটা থাকে তার সাথে কিন্তু মাসিকের পরের দিকটাই বেশি হয়। যদি সিস্ট হয়ে যায় তাহলে তীব্র ব্যথা হবে, কারণ ওই সিস্টের ভিতরে আবার ফার্দার একটু ব্লাড জমবে এবং সিস্টটা টেন্স যত হবে তত কিন্তু পেইন। হ্যাঁ, অধ্যাপক মুসারা সুলতানা, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে প্রক্রিয়াটি শুরু হয়ে যায়, একটা লম্বা সময় চিকিৎসা নিতে হয়, পরিবার আসলে অনেক সময় খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান, বিষণ্ণ হন। পরিবার জানতে চান যে মুক্তি মিলবে কখন? যাদের ক্রনিক ডিজিজ বা ক্রনিক পেইন থাকে, এত ব্যথা দীর্ঘমেয়াদী, সেটা জীবনের সব কিছুকে কিন্তু ওলটপালট করে দেয়। সেই জন্য আমরা কিন্তু এই পেশেন্টদেরকে যে শুধু চিকিৎসার মাধ্যমে শারীরিক চিকিৎসা করব তা না, ওদের মানসিক চিকিৎসা ওইখানে প্রয়োজন। মানসিক বলতে সাইকোলজিক্যাল সাপোর্ট সিস্টেম। এই জন্য আমাদের মনে হয় যে আমাদের সেন্টার হওয়া উচিত যে এন্ডোমেট্রিওসিস সাপোর্ট সেন্টার, যেখানে একই আমব্রেলার নিচে সব ধরনের সাপোর্ট আমরা তাদেরকে দিতে পারবো। শুধু যে চিকিৎসা দিয়ে ভালো হবে তা না, সেই জন্য ধীরে ধীরে তাদেরকে সেই মানসিক প্রস্তুতিটা নিতে হবে। গুণগত মানটাও কমে যায়, তারা কিন্তু অনেকটা সোশ্যালি ডিপ্রাইভ, হয়তো কোনো প্রোগ্রামে যেতে পারছে না, নিজেকে স্কুলে অ্যাবসেন্ট করছে, সেই জায়গাগুলো। তো সেই জন্য এক জায়গায় যদি আমরা দিতে পারি যে তাদেরকে মানসিক সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য কাউন্সিলিং সেশনগুলো যদি করতে পারি, যেহেতু অল্প বয়সের থেকেই কিন্তু শুরু হয় অনেক মেয়েদেরই, অ্যাডোলেসেন্টদেরও হয়, তো স্কুলে বা ইয়েতে বিভিন্ন জায়গায় যদি এসব নিয়ে সাপোর্ট সেন্টার থাকে তাহলে আমার মনে হয় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে মেয়েরা, এবং তারা মনে করবে যে আমি একা না, এই যুদ্ধটা আমি সবাই মিলে করছি। আমার সাথে একটু ঢাকা মেডিকেলের কথা জানতে চাই, আপনি যেহেতু এখন ভাইস প্রিন্সিপাল, সেখানকার অ্যাডোলেসেন্ট কর্নার বা এরকম তাদের সাপোর্ট দেওয়ার মতো কিছু আছে বা আগামীতে তৈরি করার কোনো চিন্তা আছে? ধন্যবাদ। আমাদের নতুন অ্যাক্রিডিটেশন সিস্টেম হয়েছে, সেখানে কিন্তু স্টুডেন্টদের অনেক ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি হয়েছে। এখানে যেমন সোশ্যাল সাপোর্ট সিস্টেম, মেন্টাল সাপোর্ট সিস্টেম, এবং এখানে আমরা একটা সাপোর্ট সেন্টার তৈরি করছি, স্টুডেন্ট সাপোর্ট সেন্টার। এটা বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের একটা নতুন উদ্যোগ এবং সম্পূর্ণ WHO সহায়তা এটা হবে। প্রতিটা মেডিকেল কলেজেই শুরু হচ্ছে যে স্টুডেন্ট সাপোর্ট সেন্টার। সেখানে স্টুডেন্টদের মধ্যে এই ব্যবস্থাগুলো থাকবে যে তারা যে কোনো ধরনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যার জন্য তারা আসবে সাপোর্টের জন্য। ফিরোজা ম্যাডাম, আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমাদেরকে অনেক রোগীরা প্রশ্ন করেন যে প্রতিদিন ওষুধ না নিয়ে একটু দীর্ঘমেয়াদী কি কোনো মেডিকেল ম্যানেজমেন্ট আছে কিনা, যে 3 মাস 6 মাস পর পর বা ইয়ারলি নেওয়া বা তার থেকেও লম্বা সময় কোনো চিকিৎসা দিয়ে এটিকে আসলে বন্ধ রাখা যায় কিনা? হ্যাঁ, সেটা তো করাই যায়। যেমন প্রোজেস্টেরন যেটা আমরা বলছি সেটা ইনজেক্টেবল ফর্মে আছে, ওরাল যেমন প্রোজেস্টেরন আছে তেমন ইনজেক্টেবল ফর্মে আছে। আবার আমরা বলি প্রোজেস্টেরন ইন্ট্রাইউটেরিন যেটা ডিভাইস, যেটা
সেটাও আমরা দিতে পারি, আচ্ছা। যে প্রজেস্টেরন কন্টেনিং ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, সেটাও আমরা দিতে পারি। এগুলো এখানে কিন্তু লম্বা সময় লম্বা ধরে সময়, কাজ করবে। যেমন এই ডিভাইসটা যদি আমরা ইউজ করি, সেটা 5 বছর পর্যন্ত ওখান থেকে প্রজেস্টেরন রিলিজ হবে এবং সে ওই হরমোনটা রিলিজ হওয়ার জন্য এন্ডোমেট্রিওসিসটাকে সে ওইভাবে বাড়তে দিবে না। আচ্ছা। বা রেসিডুয়াল চেঞ্জ যেটা বলি আমরা, যে ওই যেটা অলরেডি তৈরি হয়ে গেছে সেটাকে ড্যামেজ করে ফেলে, যে ওটা আর গ্রো যাতে না করে সেইটা ব্যবস্থা করতে পারে। যদি কারো সিস্ট হয়ে যায়, এই যে সিস্টের সাইজটার উপরে কি আসলে মেডিকেল ম্যানেজমেন্ট দিব কি দিব না, এই পার্থক্য কি নির্ভর করে কিনা? আসলে সিস্ট এটা কিন্তু কোনো জায়গায় খুব পরিষ্কার করে বলা নাই যে কখন আমরা সিস্ট হয়ে গেলে আমরা আর মেডিকেল ম্যানেজমেন্ট দিব না। তবে সাধারণত যখন এন্ডোমেট্রিওসিস, তো ইউজুয়ালি যেটা বলি আমরা স্টেজিং যদি করি, 4টা স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3, 4। 3, 4 কিন্তু খুব অনেক বেশি অ্যাডভান্সড স্টেজ। 1, 2তে কিন্তু তোমার এই মেডিকেল ম্যানেজমেন্ট কাজ করবে, কিন্তু 3, 4 যখন হয়ে যায়, যে অনেক বেশি এক্সটেন্সিভ ডিজিজ হয়ে যায়, অনেক বেশি স্কারিং হয়, অন্য অর্গানের সাথে, যেহেতু এটা ব্লাড, কাজে অন্য অর্গানের সাথে সে এডিশন ফর্ম করে, অন্য অর্গানকে সে ইনভলভ করে ফেলে, তখন কিন্তু আসলে মেডিকেল ম্যানেজমেন্ট তেমন কাজ করতে চায় না। কাজেই সেইটা আর ইন জেনারেল যেটা বলা হয়, একটা সিস্ট যখন 4 সেন্টিমিটার বা তার উপরে হয়ে যায়, তখন আসলে মেডিকেল ম্যানেজমেন্ট তেমন কাজ করে না, সেখানে হয়তো সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে। বাট আপনারা তো ম্যানেজ করেন, পেশেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ, এক একটা পেশেন্ট এক একভাবে। অনেকের দেখা যায় যে লম্বা সিস্ট নিয়েও হয়তো তাকে আপনারা হরমোনাল সাপোর্ট অনেক লম্বা সময় দিচ্ছেন এবং রোগীরা ভালো আছে। এই জায়গাটা একটু আশ্বস্ত করতে চাই সাধারণ না, দর্শকদের। একটা জিনিস হয়, এন্ডোমেট্রিওসিস মানেই যে সবার কিন্তু সিমটম হবে সেটা কিন্তু সেটা না। কিন্তু না, 1/3 পেশেন্ট কিন্তু অ্যাসিমটোমেটিক থেকে যায়, জি। সে জানেই না যে তার ভিতরে এন্ডোমেট্রিওসিস আছে। আবার কারোর বেলায় একদম অল্প একটু সিস্ট, কিন্তু তার সিমটমটা অনেক বেশি। সিমটম তো আসলে পেশেন্ট টু পেশেন্ট ভেরি Vary করে। করবে, জি। অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক সুমি, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এমন কোনো বিষয় আছে যে যাদেরকে এই হরমোনাল ম্যানেজমেন্টটা দেওয়া যাবে না, বা এই যে লম্বা সময় সে ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের অনেকে ভয় করেন যে ওরাল পিল মানেই বাচ্চাটি মুটিয়ে যাবে, অথবা তার পরবর্তীতে সন্তান ধারণে কোনো সমস্যা হবে কিনা, এই কুসংস্কারগুলো কিন্তু মানুষের মনে রয়ে গেছে। সেইটা নিয়ে যদি একটু তুলে ধরেন আপনি। হ্যাঁ, এটা আসলে অনেক পাই আমরা, যে সবাই শুরুতে একটু আটকে উঠে যে আমরা আচ্ছা পিল দিচ্ছেন তাহলে পরে তো আমার মেয়ের সমস্যা হয়ে যাবে। না, এটা তো ওইটাই, যেটাই বলেছি, সব কিছুর মূলেই হচ্ছে কাউন্সিলিং। তাদেরকে ভালো করে বোঝাতে হবে যে আপনি যেটা জানছেন এটা আসলে সঠিক না, এটা অনেক ধরনের পিলই তো আছে। সেই জন্য আমরা এখানে 4 জেনারেশন পিলগুলো ইউজ করতে পারি, যেখানে খুবই লো ডোজে হরমোন থাকে, তো সেগুলোতে অত ক্ষতি করে না সাধারণত। কিছু কিছু ক্ষেত্রে তো কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে দেওয়া যাবে না কাদের ক্ষেত্রে, সেই জিনিসগুলো, যেমন কারো যদি আগে থ্রোম্বোএম্বোলিজমের হিস্ট্রি থাকে, রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা থেকে থাকে, খুব বেশি হাইপারটেনসিভ প্রেশার, হাই প্রেশার থাকলে, ডায়াবেটিস, অথবা তাদের যদি মাইগ্রেন যাদের থাকে, সিভিয়ার ম্যালিগন্যান্ট টাইপ অফ মাইগ্রেন, তাদের ক্ষেত্রে তো আমরা দিব না, কিন্তু সেই ক্ষেত্রে অন্য ড্রাগও দেওয়া যেতে পারে। তো সেটাই বলছি যে মেডিকেল ম্যানেজমেন্ট এখন অনেক ধরনের আসছে। আমাদের ডাইনোপ্রোস্টন যেটা আসছে নতুন, সেটা তো খুবই ভালো প্রজেস্টিন, আর্টিফিশিয়াল প্রজেস্টেরন। তো এরকম শুধু যে পিল দিতে পারবো তা না, একটু এক্সপেন্সিভ হয়, অন্যগুলিতে যেতে হলে একটু ব্যয় নির্ভরতা থাকে। এটা কিন্তু অনেকে জানতে চেয়েছেন যে এই হরমোনাল ম্যানেজমেন্টটা টানা কতদিন ব্যবহার করতে পারবো আমরা যদি ওরাল প্রোজেস্টেরনের কথাই বলি, খুব সেফলি কত বছর আসলে একজন মা দিতে পারবেন? এখন তো বলা হয় যে 4-5 বছর পর্যন্ত, 5-6 বছর পর্যন্ত তাকে নেওয়া যায়, বা ইন্টারাপ্টেড দিতে পারে, যে একটা খেলো 6 মাস 1 বছর, তারপর আবার 3-4 মাস বন্ধ রেখে আবার খেলো। ফলো আপের মধ্যে থাকতে হবে, যেটাই খাক সেটা তাকে কিন্তু অবশ্যই ডাক্তারের ফলো আপে থাকতে হবে, নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। আরেকটা মেসেজ হচ্ছে, আমাদের অনেকেরই আছে অন্যের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ার অভ্যাস আছে, সেটাও করা যাবে না। জি, যে আমার মা খালাই ট্রিটমেন্ট নিয়েছে, আমিও খাই, বাট প্রত্যেকটা পেশেন্ট ইভালুয়েট করতে হবে। হ্যাঁ, ইভালুয়েশন করে খেতে হবে। জি, ফলো আপের বিষয়টি আসলে অধ্যাপক ফিরোজা বেগম ম্যাডাম, আপনি যদি একটু যুক্ত করেন যে এরা আসলে কতদিন পর পর চিকিৎসকের কাছে আসবেন, কারণ আমরা দেখেছি একটা বড় গ্রুপ চিকিৎসা নিতে নিতে কিন্তু হারিয়ে যায়, এবং তিনি যদি রেগুলার ফলো আপে না আসেন, তার আসলে কি কমপ্লিকেশন হতে পারে? না, যেমন ধরো আমি কি ওষুধ দিলাম সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। যেমন আমরা যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিল যখন বলি, তখন মিনিমাম আমরা কিন্তু 6 মাস বলি, যে তুমি 6 মাস টানা খাও। আসলে এটা মিনিমাম 6 মাস না, এটা 9 মাস 1 বছর পর্যন্ত এটা দেওয়া উচিত। আচ্ছা, একদম টানা 1 বছরও যদি খায় কোনো ক্ষতি হবে না। সেটা খাওয়ার পরে কিন্তু মাঝখানে সে একবার হয়তো আমরা বলে দিলাম যে তোমার যদি
কোনো সমস্যা হয় তাহলে তো তুমি আসবে, আর না সমস্যা হলেও তুমি 3 মাস পরে বা 6 মাস পরে আমরা একটা টাইম দিয়ে দেই যে এই সময়টা এসে একবার। এটা ইয়াং মেয়েদের বেলায় এগুলো খুব সাধারণত সমস্যা হয় না। মায়েদের একটা ভুল ধারণা, এটাকে আপনি যদি একটু ক্লিয়ার করে দেন ম্যাডাম, যে মাসিক বন্ধ রাখা মানে সেখান থেকে অনেক সাইড এফেক্ট হতে পারে। এটা যদি একটু বলেন আপনি, যে এটাকে মেনে নিতে পারেন না তারা ধরেই নেন মাসিক মানেই মাসে মাসে হবে। এটা তো মাসিকের একটা অসুখ, কাজে এটা তো এখন যদি আমরা মাসিকটা মাসে মাসে করে, যেটা আমি বললাম যে মাসিকের রক্তটা নিয়ম হচ্ছে সেটা ভেজাইনা দিয়ে বের হবে। এখন এই রক্তটা যেহেতু আমার জরায়ুর সাথে টিউবটাও যুক্ত আছে, এই কারোর বেলায় এই রক্তটাই কিন্তু টিউব দিয়ে পেটের ভিতরে যাচ্ছে, উল্টো পথে যাচ্ছে, নিচ দিয়েও আসে, উল্টো পথেও সাথে সাথে যায়। এটা কিন্তু সবার বেলায় না। কাজেই যাদের বেলায় ভিতরে চলে যায় তাদের বেলায় সিস্ট হয়। কাজেই মাসিক যদি আমি বন্ধ না করতে পারি তাহলে এই ব্লিডিংটা কিন্তু ভিতরে গিয়ে তার সিস্ট তৈরি করবে। কাজেই এই ব্লিডিংটা আমাকে মাসিকটা বন্ধ রাখতেই হবে, এবং সেটা মিনিমাম, আমি বলবো মিনিমাম 6 মাস থেকে 1 বছর। আর তারপরে যদি আমরা দেখি তার সিমটমস এখনও পারসিস্ট করছে, সে এখনও প্রেগন্যান্ট হওয়ার স্টেজে যায় নাই বা বিয়ে হয় নাই, আর এটা লং টার্ম দেওয়া যেতে পারে যদি কোনো, যেটা সুমি যেটা বললো, যে কোনো কন্ট্রাইন্ডিকেশন কিছু আছে, সেই ধরনের কন্ট্রাইন্ডিকেশন, যেমন থ্রোম্বোএম্বোলিজমের রিস্ক আমাদের দেশে কিন্তু খুব বেশি না, এটা শীতের দেশে সাধারণত থাকে, শীত প্রধান দেশে সাধারণত হয়। কাজেই এই ধরনের রিস্ক, কিন্তু লিভারের সমস্যা, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যেটা বললো মাইগ্রেনের সমস্যা, এগুলো মাথায় রেখে আমাদের কাছে ফলো আপে কতদিন পর আসবেন? 3 মাস, 6 মাস, বছরে একবার? সেটা ডিপেন্ড করবে এখন তোমার রুগী কত দূর থেকে এসছে। যেমন আমার কাছে রুগীরা আসে সে অনেক দূর থেকে, তাদের জন্য আসা খুব ডিফিকাল্ট। সেই অনুপাতে কিন্তু আমরা বলি যে এরকম কোনো ফিক্সড নাই যে প্রত্যেক মাসে মাসে এই রুগীকে আসতে হবে, এরকম কোনো কিছু না। সে 3 মাস পরে আসতে পারে, 6 মাস পরে আসতে পারে, কিন্তু আমরা একটা বলি যে একটা ফলো আপ। এবং মাঝখানে আমি পিল দিলেই যে তার ব্লিডিংটা বন্ধ থাকবে সেটা না, অনেক সময় মেয়েদের কিন্তু ব্রেক থ্রু ব্লিডিং হয়, যে পিল খাওয়ার মধ্যেও তার মাসিক হয়ে যেতে পারে, তখন আমাকে হয়তো ডোজ বাড়াতে হবে বা এই ওষুধের সাথে আরেকটা ওষুধ অ্যাড করতে হবে। এখন সে যদি ফলো আপে না আসে আমরা কিন্তু জানতে পারবো না তার সমস্যাটা। জি, হরমোনের সাথে অন্যান্য ওষুধেরও ব্যাপার আমরা দেখি যে অনেক সময় ভিটামিন ডি দেওয়া হয়, অনেক সময় দেখা যায় যে দুটো হরমোনকে একসাথেও দেওয়ার প্রয়োজন হয়। একটু ভিটামিন ডি এন্ডোমেট্রিওসিস বা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আমাদের দেশের মেয়েদের কতটুকু প্রয়োজন, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের দেশে যদিও এত মানে সূর্য তো সবসময় আছে আমাদের, মানে এটা তো শীত প্রধান দেশ না, কিন্তু আমাদের দেশে মেয়েরা তো আবৃত থাকে, অনেক বেশি আবৃত থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদের, আমাদের দেশে ব্যাপক হারে ভিটামিন ডি স্বল্পতা পাচ্ছি আমরা মেয়েদের মধ্যে এবং মায়েদের মধ্যে। তো এই ভিটামিন ডি আগে এতটা জানা যায়নি, কিন্তু এখন অনেক রিসার্চে এবং এতে উঠে এসেছে যে ভিটামিন ডি আমাদের জীবনের অনেক কিছুর জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিভিন্ন ধরনের হরমোনের উৎপন্ন হওয়ার জন্য, এবং হাড্ডি ক্ষয় থেকে শুরু করে অনেক কিছুর সাথেই জড়িত। ইভেন ইনফার্টিলিটি, সেটার সাথেও বলা হয় যে ভিটামিন ডি একটা গুড রিলেশন আছে। তো ভিটামিন ডি স্বল্পতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ভিটামিন ডির জন্য কমে যায়। বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি, যেটা তো একটা ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত রোগ এন্ডোমেট্রিওসিসটা, তো এই প্রদাহ কিন্তু দেখা গেছে যে ভিটামিন ডি স্বল্পতার জন্য হয়ে থাকে। মানে এটা, সেই জন্য ভিটামিন ডি কারেকশন করাটা খুবই জরুরি। এখানে আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি অনেক সময়, এবং সবচেয়ে জরুরি যেটা, যে তাকে সূর্যের মধ্যে বসে থাকতে হবে অন্তত আধা ঘন্টা দৈনিক। কিন্তু আবৃত অবস্থায় থাকলে তো আসলে সূর্যের যে আলট্রাভায়োলেট রে সেটা তো যেতে পারে না ভিটামিন ডি সিনথেসিসের জন্য যেই অংশটা দরকার। তো সেই জন্য প্রত্যেকে যদি আমরা একটু নিয়ম করে বাইরে হাঁটাচলা করি বা রোদের আলোতে যাই সবসময়, সেটা কিন্তু উপকারী অনেকটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ দিকে আছি অধ্যাপক ফিরোজা বেগম ম্যাডাম, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আসলে এই ডিজিজটাকে আপনারা কতটা হাইলাইট করেন এবং আপনারা কতটুকু মনে করেন যে এটির বিষয়ে সচেতনতা পুরো বাংলাদেশ জুড়ে তৈরি হওয়ার প্রয়োজনীয়তা কী রয়েছে, এবং আমাদের সাধারণ দর্শকদের জন্য আপনার টেক হোম মেসেজ কী থাকবে? শুধু অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির, এটা আসলে সাধারণ মানুষেরও একটা দায়িত্ব সবার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। এখন সেখানে যেমন তোমার টেলিভিশন চ্যানেলগুলোর যেমন রোল প্লে করতে পারে, আমাদের দৈনিক পত্রিকা যেগুলো আছে তারা রোল প্লে করতে পারে, এবং ডেফিনেটলি আমাদের ওজিএসবি সদস্যরা রোল প্লে করবে। কারণ রুগীরা যখন অসুস্থ হয় তখন তো গাইনোকোলজিস্টের কাছেই যায়, কাজে এখানে আমাদের একটা বিশাল একটা রোল আছে।
যেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস আমরা যেটা মনে করি অন্য দেশে আমরা বলি যে 10%, আমাদের দেশে কিন্তু আমরা আসলে এখনও পার্সেন্টেজটা জানি না। তবে সেটা দেখা যায় যে ইয়াং অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যেটা ওর সমস্যা তৈরি করে, যেটা ইনফার্টিলিটি তৈরি করে, এবং যেটা আমি আগেই বলছি যেটা সহবাসের সমস্যা তৈরি করে, প্রচণ্ড পেইনে মানুষের অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি বিচ্ছেদও ঘটে। কাজেই আমাদের সচেতনতা আমাদের সবার জন্য দরকার। এই আমরা যদি সবাই সচেতন হই এবং আর্লি যদি ট্রিটমেন্টটা নেই, তাহলে কিন্তু এই অসুখটা যেটা সিস্ট ফর্মেশন হয়, সিস্ট ফর্মেশন হয়ে ওভারিয়ান রিজার্ভ অর্থাৎ কিনা ডিম্বাণুর পরিমাণ কমে যায় বা ইনফার্টিলিটি তৈরি করে, সেই স্টেজ পর্যন্ত যাবে না। তার আগেই আমরা ডিজিজটাকে হল্ট করে সেটার যদি ট্রিটমেন্ট আমরা যথাযথ দেই, তাহলে কিন্তু মেয়েটার ভবিষ্যৎটা ভালো হবে বা ওই রোগিনীর ভবিষ্যৎ ভালো থাকবে, তার জীবনটা সুস্থ থাকবে। কাজেই আমার রোগীদের জন্য যেটা মেসেজ হচ্ছে, আপনাদের যদি এই ধরনের সিভিয়ার পেইন থাকে বা ফ্যামিলিতে যদি কারোর জানেন যে এন্ডোমেট্রিওসিস আছে, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এবং ডাক্তারের পরামর্শ মানেই যে বিশাল বড় চিকিৎসা সেটা না, সিম্পল ট্রিটমেন্ট যেটা আমি বলছি, যে সিম্পল মেডিকেল ম্যানেজমেন্ট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের রোগীদেরকে সুস্থ রাখতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ অধ্যাপক মুসার সুলতানা আপনাকে এবং অধ্যাপক ফেরোজ এবং আপনাকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় পর্বের এন্ডো মার্চ 2026 আয়োজনে বাংলাদেশের বরেণ্য চিকিৎসকদের কাছ থেকে আপনাদের কাছে একটি অভয়ের জায়গা তৈরি করতে পেরেছি। নিশ্চয়ই সেটি হচ্ছে যে ওষুধের মাধ্যমেও এন্ডোমেট্রিওসিসের সফল চিকিৎসা সম্ভব এবং আপনার যে কন্যা সন্তানটি অথবা বাড়িতে যে গুরুত্বপূর্ণ নারী রয়েছেন, তিনি যদি এই সমস্যায় থাকেন, দীর্ঘমেয়াদী চিকিৎসায় তিনি কিন্তু ভালো থাকবেন। তাই এন্ডোমেট্রিওসিস নিয়ে হতাশা নয়, ভয় নয়, বরং এই সমস্যাটা যদি কারো দেখা দেয়, তাহলে দ্রুত গাইনোকোলজিস্টের কাছে আসুন এবং চিকিৎসা শুরু করুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আপনি ভালো থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।